ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগতম। আমেরিকায় কাগজপত্রবিহীন অভিবাসী যারা আছে তাদের বিরুদ্ধে বেশ আগে থেকেই ব্যবস্থা চলে আসছে, তবে ট্রাম্প ক্ষমতায় বসার পর সেই ব্যবস্থা আরও তোড়জোড় হয়েছে। অভিবাসী যারা আছে তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হচ্ছে, অনেক ক্ষেত্রে দেখা গেছে হাত করা পরিয়েও তাদেরকে আমেরিকা থেকে নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে। হঠাৎ করে কেন আমেরিকায় অভিবাসীদের বের করে দেওয়ার জন্য এত তোড়জোড়, আর অভিবাসীদের ভাগ্যে আসলে কি আছে, সব নিয়ে কথা বলবো। সঙ্গে আছেন জ্যেষ্ঠ সাংবাদিক সেলিম খান, আমি সুপ্রিয় শিকদার। সেলিম খান, আমরা দেখেছি যে আমেরিকা থেকে প্লেনে ভর্তি করে অভিবাসীদের তাদের নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে। ট্রাম্প আসার পরে হঠাৎ করে অভিবাসীদের নিয়ে এত তোড়জোড় কেন? ধন্যবাদ সুপ্রিয়। আসলে ট্রাম্পের সিগনেচার ক্যাম্পেইন, আপনি যদি ট্রাম্পের পুরো প্রচার, এই প্রেসিডেন্ট হিসাবে তার প্রচারের বিষয়টি লক্ষ্য করে থাকেন, তাহলে দেখবেন যে তার এই প্রচারের কেন্দ্রবিন্দুতে ছিল কিন্তু ইল্লিগাল ইমিগ্রেন্ট বা অবৈধ অভিবাসীদের বিষয়টি। এবং তিনি এমনভাবে তার ক্যাম্পেইনটাকে সাজিয়েছিলেন বা চিত্রিত করেছিলেন, বা যদি বলি যে মানুষের কাছে তুলে ধরেছিলেন, যে আমেরিকানদের আজকের এই দুর্ভাগ্যের জন্যে একটা বড় অংশের দায় হচ্ছে যে এই ইল্লিগাল ইমিগ্রেন্টদের। এই ইল্লিগাল ইমিগ্রেন্টদের যদি তিনি রোধ করতে পারেন, তাহলে তিনি তার যে চিন্তা বা তার যে স্বপ্ন, যে মেক আমেরিকা গ্রেট এগেইন, এই স্বপ্ন তিনি সফল করতে পারবেন। তার মানে তিনি যেরকমভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন গোষ্ঠীকে হিটলার শত্রু হিসেবে বেছে নিয়েছিলেন, ইহুদিকে, আবার ধরেন বিভিন্ন দেশে দেশে একই ধরনের শত্রু বেছে নেওয়ার এই যে একটা অথরিটেরিয়ান রুলার বা পপুলিস্ট যারা জনপ্রিয়তাবাদী এই ধরনের নেতৃত্বের কিন্তু একটা মানে শত্রু লাগে, কমন শত্রু। এই কমন তার দেশের ভেতরের কমন শত্রু হচ্ছে ইল্লিগাল ইমিগ্রেন্ট। এদেরকে ধরে বেঁধে দেশে পাঠাতে পারলেই মানে আমেরিকার সৌভাগ্য ও ফিরে আসবে, আবার আমেরিকা মহান হবে, এরকম একটা জায়গায় কিন্তু প্রচার করতে করতে ট্রাম্প তার ভোটারদেরকে নিয়ে গিয়েছিলেন। এখন তিনি নির্বাচিত হয়েছেন এবং বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি নির্বাচিত হননি শুধু, তিনি কংগ্রেসের দুটো কক্ষেই এই রিপাবলিকান পার্টি আপনার সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ফলে এখন তিনি যে স্বপ্ন দেখিয়েছিলেন বা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা বাস্তবায়ন করবেন, এটাই স্বাভাবিক। এবং ট্রাম্প যে মানে খুব ঘোরতর অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে, এখানে অবৈধ বলাটা মানে আমি কিছুটা সমর্থন করি না। আমি মনে করি যাদের কাগজপত্রবিহীন, আপনি যে শব্দটি ব্যবহার করলেন, যে অনেকের হয়তো বৈধ পথেই যান কিন্তু তাদের হাতে হয়তো কাগজপত্র আসে না, অনেকের কাছে থাকে না, এরকম অনেক লোকই আছেন। তো তাদেরকে জোর করে বের করে দেওয়ার মূল হচ্ছে যে তার যে শ্বেতাঙ্গ আধিপত্যবাদ বা শ্বেতাঙ্গ প্রভুত্ব, সেটাকে একটা প্রতিষ্ঠা করা আমেরিকার বুকে, এবং যে এমন একটা জিনিসকে দিয়ে আমেরিকার মানুষের স্বপ্নকে বাঁচিয়ে রাখা, যে হ্যাঁ ট্রাম্প তাদের জন্য যে কিছু করছেন। প্রথমে এসেই তিনি এই বিষয়ে খড়গহস্ত হলেন। তিনি প্রথম দিনই যে এক্সিকিউটিভ অর্ডারগুলোতে সই করেছিল, আপনার নিশ্চয় মনে আছে, তার মধ্যে ছিল যে সীমান্তে সেনা মোতায়েনের কথা। আমেরিকানদের ইতিমধ্যে কিন্তু কথা উঠেছে যে সে সীমান্তে সেনাদের দায়িত্ব না, সে আপনার মেরিন সেনা যেটা বলা হয়, তাদের দায়িত্ব না যে সীমান্ত রক্ষা করা। সীমান্ত রক্ষা করার জন্য আলাদা বাহিনী আছে, তারপরে আপনার অবৈধ অভিবাসীদের ধরার জন্য হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট আছে, তারা কাজ করবে। কিন্তু তিনি প্রত্যক্ষভাবে একদম সেনাবাহিনীকে নামিয়ে দিয়ে দেশবাসীর কাছে এটাই দেখাতে চাচ্ছেন যে তিনি যে কথা বলেছিলেন সেই কথাটা তিনি অক্ষরে অক্ষরে পালন করছেন। আচ্ছা সেলিম খান, এই যে উনি অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠাচ্ছে, এটি নিয়ে বিভিন্ন দেশের প্রতিক্রিয়া, মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখছি। বিশেষ করে ব্রাজিল তার দেশে কর্মরত মার্কিন যে রাষ্ট্রদূত আছে তাকে তলবও করেছেন যে তার দেশের অভিবাসীদেরকে হাত করা পরিয়ে পাঠানো হয়েছে। এই বিষয়টি কি ট্রাম্পের জন্য কতটা স্বস্তিদায়ক হবে বলে মনে হয়? দেখুন, যে ব্রাজিলের যে প্রসঙ্গটি উল্লেখ করলেন, যে ব্রাজিলে আমেরিকা থেকে 88 জন অবৈধ অভিবাসী বলা হচ্ছে, তাদেরকে নিয়ে একটি প্লেনে গাদাগাদি করে তাদেরকে ব্রাজিলে নিয়ে যাওয়া হচ্ছিল। যান্ত্রিক ত্রুটির কারণে যেখানে অবতরণের কথা ছিল সেখানে সে তাদের ফ্লাইটটি অবতরণ করতে পারেনি, তার আগেই তাকে অবতরণ করতে হয়েছে। কিন্তু যেটি দেখা গেছে নির্মম ব্যবস্থা, পরবর্তীতে যারা সেই প্লেনে বন্দী ছিলেন তারাই বলেছেন তাদের শুধু হাতে হাতকড়া পরানো না, পায়েও শেকল বাঁধা ছিল, যে তাদের কোনো নড়ার উপায় ছিল না। এই যে দীর্ঘ যাত্রাপথে তাদের কোনো পানি দেয়া হয়নি, তাদের কোনো খাবার তো দূরে থাক, তাদের এসি ছিল না, এমনকি তাদের টয়লেটে যাওয়ার কোনো সুযোগ দেওয়া হয়নি। ফলে এক ধরনের চরম অবমাননাকর অবস্থায় কিন্তু তাদেরকে ফেরত পাঠানো হয়েছে।
এই অবমাননার বিরুদ্ধে কিন্তু পুরো ব্রাজিল ফুঁসে উঠেছে এবং তার কিন্তু প্রমাণ কিন্তু ব্রাজিল সরকার, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা কিন্তু বলেই দিয়েছেন যে তারা এইভাবে মানবেন না। তাদের দেশের মানুষ অবৈধ অভিবাসী হতে পারে, যেটা আমেরিকার ভাষায়, কিন্তু তার ক্রিমিনাল না। কিন্তু তাদের সঙ্গে যে আচরণ করছেন ব্রাজিলের যারা কর্তৃপক্ষ, তারা বলছেন যে এর মধ্যে এমনকি অটিস্টিক শিশুও ছিল, যে অটিস্টিক শিশুদের সঙ্গে এই ধরনের আচরণ করা হয়েছে। ফলে মানে বিষয়টা মনে হচ্ছে যে ট্রাম্প প্রশাসন পাগল হয়ে গেছে যে এই লোকগুলোকে, আপনি ধরেন বলা হয় যে 1,10,00,000 2022 সালের হিসাবে 1,10,00,000, কেউ বলেন 1,30,00,000, কেউ 1.5 কোটি, এরকম ধরনের অবৈধ অভিবাসী আছে। তো এর মধ্যে আপনি 88 জন অবৈধ অভিবাসীকে তাকে একবার প্লেনে তুলে দিয়েছেন, তো তার কেন হাত কড়া, পায়ে শেকল বেঁধে দিতে হবে, তাকে এক ফোঁটা পানি দেওয়া লাগবে না কেন? মানে এর জন্য যে ব্রাজিলে যে প্রতিক্রিয়া, তারা আপনি বললেন যে রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছেন এবং ব্রাজিল তীব্রভাবে বলছে, শুধু বলছে না, তারা বলছে যে মানে আমরা এর পাল্টা ব্যবস্থাও আমরা দরকার হলে নেব, কিন্তু আমার দেশের মানুষের এই অবমাননাকর অবস্থা আমি কোনোভাবেই মানব না। আচ্ছা, আমরা দেখছি যে কলম্বিয়া এবং মেক্সিকো তারাও বিষয়টি ভালোভাবে নিচ্ছে না। এই বিষয়টি ট্রাম্পের জন্য কি মানে কোনো চাপের তৈরি হবে অভিবাসন নীতিটি? একদম। মেক্সিকোর কথা যদি বলেন, মেক্সিকো একদমই প্রতিবেশী। যেরকম ধরেন আমাদের ভারত বা মিয়ানমার যেমন আমাদের প্রতিবেশী, তো আমেরিকার একদম সবচেয়ে কাছের প্রতিবেশী মেক্সিকো, যদি আরেকদিকে কানাডা আছে। তো মেক্সিকোর কথা তো আছেই। আপনি কলম্বিয়ার কথা যদি বলি, কলম্বিয়ার যিনি প্রেসিডেন্ট গুস্তাভ পেত্রো, এই প্রথম তিনি বা তার সরকার যে আমেরিকায় সামরিক বাহিনীর বিমানে করে আপনার এই তথাকথিত অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো হচ্ছিল ওই দেশে, তখন কিন্তু মানে প্রেসিডেন্ট গুস্তাভ কিন্তু নিজেই এটাকে বলেছেন যে কোনোভাবেই আমরা কোনো সামরিক বিমান অ্যালাউ করব না। এবং এইটাতে কিন্তু পুরো আমেরিকা হতচকিত হয়ে গেছিল। মানে ট্রাম্প প্রশাসন যে কলম্বিয়ার মতো একটা দেশ, যারা আমেরিকার সাহায্য সহযোগিতা পেয়ে থাকে, যাদের উপর এতদিন ধরে ছড়ি ঘুরিয়ে আসছে, তারা কিনা বলছে যে আমি আমেরিকা সামরিক বিমান নামতে দেব না। তিনি এক্স হ্যান্ডেলে আমেরিকান যে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে উদ্দেশ্য করে একটা লেখা লিখেছিলেন। তাতে তিনি লিখছেন যে কোনোভাবেই আমি আমার দেশের মানুষের হাত করা পরা অবস্থায় এইভাবে ফ্লাইটে চড়িয়ে ফেরত পাঠানোর বিষয়টি মেনে নেব না। এবং ওনাকে যদি বলি যে এইসব ঘটনার পরে কিন্তু লাতিন আমেরিকার দেশগুলো বেশ কাছাকাছি আসছে। আপনার মেক্সিকোর যে প্রেসিডেন্ট, তিনিও নতুন, ক্লডিয়া শাইনবাম, উনি কিন্তু বলেছিলেন যে তাকে উদ্দেশ্য করে, মানে পেদ্রোকে উদ্দেশ্য করে একটা কথা বলেছিলেন যে তুমি এই অবস্থায় ট্রাম্পকে সামলানোর জন্য তুমি মাথাটা ঠান্ডা রাখো, যে আমাদের উচিত সবার মাথাটা ঠান্ডা রাখা। কিন্তু পেদ্রো একদম সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দিয়েছেন তার যে তার কথা তিনি এক্স হ্যান্ডেলে যেটা লিখেছেন সেটা এইরকম যে আই ডোন্ট শেক হ্যান্ড উইথ দ্য হোয়াইট স্লেভার্স। মানে কি ধরনের, তাদেরকে বলা হচ্ছে যে হোয়াইট স্লেভার্স, তিনি এই ধরনের শব্দ ব্যবহার করছেন। আপনার এই বিষয়টা মনে রাখতে গেলে মনে রাখতে হবে যে এই গুস্তাভ পেত্রো কিন্তু একজন বামপন্থী নেতা, তার ব্যাকগ্রাউন্ড একজন বামপন্থী। তারা কলম্বিয়া দীর্ঘদিন ধরে মাদক এবং অন্যান্য নানা ধরনের গৃহযুদ্ধ সামাল দিয়ে একটা জায়গায় আসছে এবং এই সরকারটা মোটামুটি একটা স্টেবল অবস্থার মধ্যে আসছে। তার মধ্যে গিয়ে এই সমস্যা, নতুন করে এই সমস্যার সূত্রপাত হয়েছে, যে কারণে কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ তিনিও কিন্তু পেদ্রোকে সমর্থন করেছেন, বলছেন যে আমরা তোমার পাশে আছি, যে কোনো পরিস্থিতি আমরা একসঙ্গে মোকাবেলা করব। ফলে অবস্থা দৃষ্টি যেটা মনে হচ্ছে যে আমেরিকা বোধহয় তার খুব কাছের বা একটু দূরবর্তী প্রতিবেশীদের বোধহয় মানে বন্ধু থেকে মন খারাপের জায়গায় চলে যাচ্ছে। এইভাবে কি যে নানা দেশের প্রতিক্রিয়া, বন্ধুর থেকে শত্রুর ভাবাপন্ন জায়গায় চলে যাওয়া, এইসব করে কি ট্রাম্প আসলে পারবেন অভিবাসন বন্ধ করতে, অবৈধ অভিবাসন যেটি আছে? দেখেন, একটা হচ্ছে প্রথম বললাম যে আপনার 1,10,00,000 2022-এ তাদের সরকারি আমেরিকান সরকারি হিসাব অনুযায়ী 1,10,00,000 1,10,00,000 লোককে যদি এরকমভাবে প্লেনে চড়িয়ে ফেরত পাঠাতে হয় বিভিন্ন দেশে দেশে, তাহলে কি পরিমাণ খরচ আর কি পরিমাণ হবে সেটা কি একবারও কেউ ভেবে দেখেছেন যে এটা কি আদৌ সম্ভব কিনা?
সবসময় এটা কিন্তু আমেরিকা কিন্তু একটা চলমান পদ্ধতি। এটা বারাক ওবামার সময় বলা হয় যে 29 লাখ লোক ফেরত পাঠানো হয়েছিল, এই বাইডেনের সময় 23 লাখ লোককে বিভিন্ন সময় ফেরত পাঠাচ্ছেন। কিন্তু ওরা এমন চুপে চাপে এই জিনিসটা করেছেন তাদের আমলে যে কেউ কিন্তু টেরও পাননি, কোনো কিছু টু শব্দটি করেনি। কিন্তু এই ট্রাম্প এসে একটা বিরাট ডক্কানিনাদ তৈরি করতে মানে তিনি একটা হাইপ তোলার চেষ্টা করছেন আমেরিকানদের মধ্যে, যে দেখো আমি আমেরিকার রক্ষা করার জন্য কি পরিমাণ এফোর্ট দিচ্ছি বা প্রচেষ্টা চালাচ্ছি, যে এই অভিবাসীদের আমি কোনোভাবেই বিন্দুমাত্র সহ্য করবো না। ইতিমধ্যে আমেরিকার ডিটেনশন সেন্টারগুলো ভরে গিয়েছে। আপনি দেখেন যে প্রতিদিন কোনো না কোনো গ্রেপ্তারের খবর আপনারাই প্রকাশ করছেন। ফলে এই 1,10,00,000 লোককে তো জায়গা দেওয়ার এত ডিটেনশন সেন্টার তো নেই আমেরিকায়। এটা একটা অবাস্তব কল্পনা। আর প্রথম জিনিস মনে রাখতে হবে যে মানুষের এই অভিবাসন বা এক জায়গা থেকে আরেক জায়গায় অভিগমন কিন্তু এই প্রথম না। মানুষের সেই জবে থেকে মানুষ হাঁটতে চলতে বুদ্ধি বৃত্তিক কাজ শুরু করেছিল, যখন থেকে মানুষ দলবদ্ধ হয়ে চলা শুরু করেছে তখন থেকে তার এই অভিগমন। সে যে জায়গাকে নিরাপদ ভেবেছে, যে জায়গায় সে খাদ্যের সন্ধান পেয়েছে, যে জায়গায় গেলে সে নিরাপদ থাকবে মনে করেছে, সেই জায়গায় সে গেছে। আপনি সুদূর আফ্রিকার থেকে মানুষজন গেছে সে অস্ট্রেলিয়া, সুদূর আফ্রিকার থেকে মানুষজন গেছে সে আলাস্কা পার হয়ে আমেরিকা, মানে ইউরোপের ভেতর দিয়ে আলাস্কা পার হয়ে আমেরিকার ভূখণ্ডে মানুষ গেছে না। মানুষকে কখনো এইভাবে কোনো থামানো যায় না। আর একটি বিষয় শুধু সবসময়, যেটা আমি সবসময় বলি বা মনেও করি, যে দেখেন এই পৃথিবীতে শুধুমাত্র মানুষের জন্যই এই পাসপোর্ট, ভিসা, নানা ধরনের প্রতিবন্ধকতা আছে, কিন্তু অন্য কোনো আপনি হাওয়া, বাতাস, পাখি, পশু কারোর জন্য কিন্তু কোনো প্রতিবন্ধকতা নেই। তো এই আমাদের শুধুমাত্র প্রতিবন্ধকতা, এই যে প্রতিবন্ধকতা তৈরি করে রাখা হয়েছে, একটা কৃত্রিম প্রতিবন্ধকতা। এই পৃথিবীতে এইভাবে তৈরি হয়নি যে আপনি মানুষের জন্য প্রতিবন্ধকতা তৈরি করে রাখবেন। কিছুদিন আগেও আপনার মনে আছে হয়তো যে আমরা ঢাকার দেয়ালে দেয়ালে দেখতাম যে ভিসা মুক্ত আন্দোলন। সেখানে কেউ লিখতেন যে জমি আছে যেখানে কৃষক যাবে সেখানে, কাজ আছে যেখানে শ্রমিক যাবে সেখানে। সেই জায়গাগুলো কিন্তু আসলে কখনো তৈরি হয়নি। আমরা যদি 1990-এর দশকের পরে সোভিয়েত ইউনিয়নের পতনের পরে যে মুক্তবাজার অর্থনীতি এর কথা চালু করা হলো আমেরিকার নেতৃত্বে, বিশ্ব ব্যাংক, IMF এর প্রেসক্রিপশন, তার সঙ্গে তার ইউরোপীয় বন্ধুরা যেটা চালু করলেন, সেখানে তারা কি বললেন? সেখানে তারা বললেন যে পুঁজির অবাধ বিচরণ, মানে যে কোনো পুঁজি যে সর্বত্র যেতে পারবে এবং এর উপরে কোনো রেস্ট্রিকশন রাখা যাবে না। এটাই ছিল হচ্ছে যে তত্ত্ব। কিন্তু তারা কিন্তু বললেন না যে শ্রমের অবাধ বিচরণ, বা শ্রম যেখান থেকেই তুমি সস্তা শ্রম পাবে সেখান থেকেই, যদি একজন আমেরিকান $50 কাজ করতে রাজি হয়, সেই জায়গায় যদি একজন বাংলাদেশি ধরেন $25 কাজ করতে রাজি হয়, তাহলে তুমি বাংলাদেশিকে নিবা। সেই ক্ষেত্রে কিন্তু তারা হ্যাঁ বলেননি। তাহলে ওনারা একটা ক্ষেত্রে বললেন যে মানে কি বলবো মুক্ত বাজার, আর একটা ক্ষেত্রে তিনি ব্যারিয়ার বেঁধে দিয়ে সেটা হয়ে গেল বদ্ধ বাজার। মানে পুঁজির ক্ষেত্রে যেটা মুক্ত বাজার, মানুষ বা শ্রমের ক্ষেত্রে সেটা হলো বদ্ধ বাজার। তো এই দ্বিচারিতা তো কোনোদিনও, মানে এই দ্বিচারিতা সফল হয়নি এবং ভবিষ্যতেও সফল হবে না। আচ্ছা, আপনি যে প্রতিক্রিয়ার কথা আমরা শুনছিলাম, পাশাপাশি ট্রাম্পের তরফ থেকে বিষয়টিকে আরো বেশি জোরালো করা হচ্ছে, এছাড়া বৈশ্বিকভাবে এর প্রতিক্রিয়া আর কি হতে পারে? প্রথম হচ্ছে দুটো প্রতিক্রিয়া। আমি যদি একটা হচ্ছে যে তাদের দেশজ প্রতিক্রিয়া, আর একটা হচ্ছে যে বৈশ্বিক প্রতিক্রিয়া। দেশীয় প্রতিক্রিয়ার কথা যদি বলি, তাই যেটা সংখ্যাটা বলছিলাম যে 1-1.5 কোটি অবৈধ ইমিগ্রেন্ট যারা আছেন, তারা কিন্তু সেখানে কাজ করেন। হ্যাঁ, এবং কাজ করেন কি অনেক কম পয়সায় কাজ করেন, অনেক নিম্ন পর্যায়ের কাজ করেন, যে কাজগুলো হয়তো কোনো হোয়াইট আমেরিকান বা ব্ল্যাক আমেরিকান বা আমেরিকান যারা তারা করবেন না, সেই কাজটি তারা করেন। এই লোকগুলো কিন্তু আমেরিকান এক্সচেকারে কিন্তু বিলিয়ন ডলার ট্যাক্স হিসাবে দেন। সেই ট্যাক্সের ভাগ কিন্তু ফেডারেল গভর্নমেন্ট বা তাদের কেন্দ্রীয় সরকার, মানে এখন যে ট্রাম্প সরকার, তারা পায়, স্থানীয় সরকারগুলোও পায়। সেটা তাদের অঙ্গরাজ্যে বা বিভিন্ন রাজ্যের সরকার বা সিটি কর্পোরেশন যারাই আছে, প্রত্যেকেই কিন্তু তাদের ট্যাক্সের ভাগ পেয়ে থাকে। এই বিলিয়ন ডলার কিন্তু তাদের কিন্তু ট্যাক্সের একেবারে রাতারাতি চলে যাবে। প্লাস বলা হচ্ছে যে কাজের ক্ষেত্রে একটা বিরাট ভ্যাকুয়াম তৈরি হবে কিন্তু, কারণ এই 1,10,00,000 লোকের মধ্যে একটা বিরাট সংখ্যক লোক কিন্তু যে কাজের সঙ্গে যুক্ত, সেই কাজ কিন্তু অন্যদের কাছ থেকে তারা পাবেন না। ফলে আমেরিকার জন্য বিষয়টা কিন্তু এতটা সহজ না যে এই কাজের যে ভ্যাকুয়াম তৈরি হবে তা সেই কাজ। কারণ এই যে আপনি লাতিন আমেরিকা বলি বা আফ্রিকা বলি, এমনকি আমাদের বাংলাদেশ থেকেও যারা যান,
তারাও কিন্তু অনেক শ্রমসাধ্য কাজ করেন, একদম অনেক পরিশ্রমের কাজ, যে কাজগুলো সহজে কোনো আমেরিকান করতে চাইবে না, সেই কাজগুলো তারা করে থাকেন। কিন্তু এই কাজগুলো থেকে যখনই তাদেরকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে বা দেয়া হচ্ছে, সেই জায়গায় কিন্তু তারা জায়গাটা আসলে ফাঁকা হয়ে থাকছে। ফাঁকা হয়ে যাবে, সেই জায়গাটা পূরণ করার মতো লোক নেই। এখন আপনার যদি বিদেশে ইয়ে বলি, তাহলে প্রথম জিনিস হচ্ছে যে আমেরিকাতে অভিবাসী নেই এমন কোন দেশ আছে বলে অন্তত আমি বিশ্বাস করি না। যে আমেরিকা অবৈধভাবে আছে, প্রত্যেকটি দেশের কোনো না কোনো একজন হলেও আছে। তো এই লোকগুলোকে যখন এরকম অবমাননাকর ভাবে সেই দেশে ফেরত পাঠানো হবে, তো সেই দেশ কখনো আমেরিকাকে বন্ধু হিসাবে সে নিতে পারবে না। কারণ যতই হোক প্রত্যেকের কিছু না কিছু সম্মানের জায়গা আছে। আপনি একটা লোককে মারবেন, ধরবেন, আর আপনাকে সে তার পরিবার সম্মান করবে, এটা কখনো হতে পারে না। ফলে বিদেশ তারা কি করছেন, তাদের যে বন্ধু দেশগুলো ছিল তাদের সঙ্গে কিন্তু একটা শত্রুতার ভাব গড়ে উঠছে। এর সুযোগ কিন্তু চীন নিতে পারে। চীন, রাশিয়া, তাদের যারা প্রতিপক্ষ, যেমন ইতিমধ্যে ব্রাজিল আপনার খুব প্রচন্ড খেপে গেছে, এবং সেখানে কথা উঠেছে যে কলম্বিয়া বা অন্যান্য দেশগুলো আস্তে আস্তে লাতিন আমেরিকান দেশগুলো আরো বেশি চীনের দিকে ঝুঁকে যাবে কিনা। এটা কিন্তু আমেরিকানরাই বলছেন যে আমরা এই দেশগুলোকে মানে চীনের দিকে ঠেলে দিচ্ছি কিনা। এই একটা বড় বিষয় কিন্তু আমেরিকানদের এই ইমিগ্রেশন পলিসির মধ্যে বড় ঝুঁকি কিন্তু তৈরি হয়ে গেছে ইতিমধ্যে। এখন আপনি বলতে পারেন যে এত ঝুঁকি তারা কি জানে না? জানে, তারপরে কেন করছে? এখন ট্রাম্পের সামনে বিকল্প কিছু নেই। আচ্ছা, তার কাছে এই কাজ করা ছাড়া তিনি ধরেন আর কি করবেন? তার মানে তিনি একটাই জিনিস বুঝেছেন যে প্রতিশ্রুতি আমি দিয়েছি, সেই প্রতিশ্রুতি থেকে পিছিয়ে আসার আমি লোককে প্রমাণ করতে চাই যে এইরকম কিছু জিনিস, যেরকম তিনি জন্মসূত্রে আমেরিকান হওয়ার যে বিষয়টি বাতিল করেছেন, এটা 150 বছর আগে আমেরিকায় স্বীকৃত যে জন্মসূত্রে নাগরিক হবে। এটা মূলত যে দাসদের নিয়ে যাওয়া হয়েছিল আফ্রিকার বিভিন্ন দেশ থেকে, লোক ধরে ধরে যে দাস, তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজকে এসে আপনি আপনারই কংগ্রেসের করা, আপনারই প্রেসিডেন্টের সই করা 14তম সংশোধনী, যেটাকে 14th সংশোধনী বলে, সেই সংশোধনী বাতিল করে দিচ্ছেন এক কলমের খোঁচায়। দুনিয়াটা তো এত সোজা না। ধন্যবাদ সেলিম খান। দর্শক, আজ এই পর্যন্তই। দেশ বিদেশের যে কোনো খবর জানতে চোখ রাখুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে। ভিজিট করুন itbbd.com।